আমি এখন দাঁড়িয়ে আছি আলিপুর সেন্ট্রাল জেলের ঐতিহাসিক ফাঁসির মঞ্চের সামনে। এই সেই লিভার, এই লিভারের হাতলে ফাঁসুড়ে চাপ দিলেই সরে যেত পায়ের তলার পাটাতন। বিপ্লবীদের দেহ শূন্যে ঝুলে থাকত। এই ফাঁসির মঞ্চে স্বাধীনতা সংগ্রামী বীর সন্তানরা তখন গেয়ে গেছেন তাদের জীবনের গান, যেখানে একসময় ব্রিটিশ শাসকরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল। আমি চিড়িয়াখানা ঘুরে আলিপুর মিউজিয়ামটা দেখতে এসেছি। চিড়িয়াখানা থেকে আলিপুর মিউজিয়াম মিনিমাম গাড়িতে তোমাদের 15 মিনিটের মতো লাগবে, 30 টাকা করে এন্ট্রি ফি। কলকাতার আলিপুর জেল, যেটা এখন সেন্ট্রাল মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানকার মাটি, এখানকার প্রতিটা ইট আজও বিপ্লবীদের আত্মত্যাগের কথা বলে। আমি চলে এসেছি আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অমূল্য স্মৃতিস্তম্ভের সামনে। এই মিউজিয়ামে প্রবেশ করলে দেখা যায় সেই সেলগুলো যেখানে বিপ্লবীরা তাদের দিন কাটিয়েছেন। ফাঁসির মঞ্চ, শহীদ বেদি, কারাগারের কক্ষগুলো আজও আমাদের স্বাধীনতার ইতিহাসের সাক্ষী। এই জেলেই দীনেশ গুপ্ত, সত্যেন্দ্রনাথ বসু, কানাইলাল দত্ত, অনন্তহরি মিত্র প্রমুখ বিপ্লবীরা ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তাদের সাহস ও ত্যাগের কাহিনী আজও আমাদের প্রেরণা দেয়। এখানে তাদের জীবন ও সংগ্রামের নানান দিক তুলে ধরা হয়েছে, যা আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এখানে টাইমিংটা দেওয়া রয়েছে মঙ্গলবার আর শনিবার 11টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। টিকিট কাউন্টার ক্লোজ হয়ে যায় 5টায়, বিকেল 5টায়। মানডে পুরোপুরি বন্ধ থাকে। আর লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা আছে সেটা হয় মঙ্গলবার আর বুধবার শুধুমাত্র। এটা স্টার্ট হয় 6টায়। আর ফ্রাইডে আর সানডে এটা ফার্স্ট শো হয় 6টায়, আর সেকেন্ডটা হয় 7টা থেকে সন্ধ্যেবেলা। টিকিট কাউন্টার ক্লোজ হয় 10 মিনিট আগে। শো শুরু হবে 10 মিনিট আগে। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। আর এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য, লাইট অ্যান্ড সাউন্ড শো যদি দেখতে চাও তার জন্য পার হেড 100 টাকা করে নেওয়া হয়। আলিপুর মিউজিয়াম আমরা এখন এসেছি। ভেতরে ঢুকেই বাঁদিকের রুম থেকে তোমরা টিকিট কেটে নেবে। আর এখানেই তোমাদের কাছে যে ব্যাগ আছে সেগুলো কিন্তু জমা রাখতে হবে। শুধুমাত্র জলের বোতল, মোবাইল আর পার্স নিয়ে ভেতরে ঢুকতে পারবে। এই মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই দেখতে পাবে লাল রঙের ভবন, যেখানে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহেরু, কাজী নজরুল ইসলাম সহ বহু স্বাধীনতা সংগ্রামী বন্দী ছিলেন, যাদের ব্যবহৃত কক্ষগুলো এখনো সংরক্ষিত রয়েছে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। আলিপুর জেলের ফাঁসির মঞ্চ, এইখানেই বিপ্লবীদের ফাঁসি দেওয়া হতো। কিন্তু সামনে দেখো একটা কাঁচের বাক্স রয়েছে। মৃত্যুদণ্ড দেবার পরে এই কাঁচের বাক্সের মধ্যেই মৃতদেহগুলো রাখা হতো। এই যে লিভারটা দেখছো, এটাই হচ্ছে ফাঁসির লিভার। এই লিভারটা টানলে ফাঁসির মঞ্চের নিচে যে তক্তা রয়েছে, এই যে তক্তাটা, এটা সরে যায়। ফলে আমাদের বিপ্লবীরা তাদের মাটির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে শূন্যে ঝুলে পড়তেন। এতে ঘাড়ের হাড় ভেঙে মৃত্যু নিশ্চিত হতো। এইভাবেই আমাদের বিপ্লবীদের ওপর অত্যাচার চালিয়েছিলেন ব্রিটিশ শাসকরা। তার উল্টো দিকেই রয়েছে ময়না তদন্তের জন্য একটা ছোট ঘর। এই ঘরে নিয়ে যাওয়া হতো এই সমস্ত মৃতদেহকে, যেখানে ডাক্তারি পরীক্ষা করা হতো। আর এইখানে টালা নদীর সাথে একটা ক্যানেল করা ছিল, যেখানে মৃতদেহগুলো ভাসিয়ে দেওয়া হতো, যা গিয়ে পড়তো হুগলি নদীতে। এইভাবেই অত্যাচার চালাতো ব্রিটিশরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপর, আমাদের দেশের মানুষদের উপর। আর উল্টো দিকেই দেখো রয়েছে, এই দেখো একটা বিল্ডিং, যেখানে বিপ্লবীদের জোর করে নিয়ে আসা হতো এবং এখান থেকে ফাঁসি দেওয়া হচ্ছে সেটা তাদের দেখানো হতো। তার কারণ ছিল তাদের মনোবল নষ্ট করার জন্য। এই ফাঁসি দেখে যাতে তাদের মনোবল নষ্ট হয়, যাতে তারা আর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে না পারে, সেই মনোবলকে ভেঙে চুরমার করার জন্য এই পদ্ধতি চালু করেছিল ব্রিটিশ শাসকরা। এখানে একটা লিস্ট আছে, এই লিস্টে লেখা আছে কাদের ফাঁসি দেওয়া হয়েছিল। এর পাশেই রয়েছে নির্জন কক্ষ। ফাঁসি দেওয়ার আগে বন্দীদের এই কক্ষে এনে রাখা হতো। এইখানে বিপ্লবী দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল। এই সেই দীনেশ গুপ্ত যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন এবং একজন ব্রিটিশ লেফটেন্যান্টকে হত্যা করেছিলেন। সাজা স্বরূপ তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসির আগে এই কক্ষেতেই তিনি ছিলেন এবং আলিপুর জেলেই তাকে রাখা হয়েছিল। এবার আমি তোমাদের যে বিল্ডিংটা দেখাচ্ছি, এটা কিন্তু কোনো রিনোভেশন করা হয়নি।
ঠিক যেমনটা ছিল তেমনই রাখা হয়েছে, যাতে আমরা সবাই দেখে বুঝতে পারি যে ঠিক কীরকম ছিল সেই সময় জেলবন্দি বিপ্লবীদের জীবন। খাওয়া দাওয়া, চুলদাড়ি কাটা, স্নান, সমস্ত কিছু এই একই জায়গায় হতো। অন্ধকার আচ্ছন্ন ঘর। দেখো, আমি এই ঘরের ভিতরটা দেখাচ্ছি। কি অবস্থার মধ্যে থাকতে হতো আমাদের বিপ্লবীদের। এবার চলো দেখাই আলিপুর জেলের ৯ নম্বর সেলটি, যেখানে কবি কাজী নজরুল ইসলাম বন্দী ছিলেন। ধূমকেতু পত্রিকায় প্রকাশিত আনন্দময়ীর আগমনের কবিতার জন্য ব্রিটিশ ঔপনিবেশিক শাসনচক্রের দ্বারা কারাদণ্ডপ্রাপ্ত হন কবি কাজী নজরুল ইসলাম। ১৯২৩ সালের ১৭ই জানুয়ারি আলিপুর সেন্ট্রাল জেলে তাকে নিয়ে আসা হয়। প্রায় ৮৭ দিন তিনি বন্দী ছিলেন এই কলকাতা আলিপুর সেন্ট্রাল কারাগারে। আলিপুর সেন্ট্রাল জেলে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এরাও বন্দী ছিলেন। আলিপুর সেন্ট্রাল জেলে একটা তাঁতকল ছিল। এবার চলো সেই তাঁতকলটাই তোমাদের দেখিয়ে নিই। ভারতবর্ষের ব্রিটিশ আমলে কয়েদিদের কঠোর পরিশ্রম করতে হতো। তাদের উপর চলত তখন অকথ্য অত্যাচার। এমনকি ব্রিটিশ আইন লঙ্ঘন করে বেআইনিভাবে তাদের উপর চালানো হতো চিকিৎসা সংক্রান্ত নানাবিধ পরীক্ষা নিরীক্ষা। ১৯৪৭ সালের পরবর্তী সময় জেল জীবনের অর্থ কঠোর পরিশ্রম ও সমস্ত অধিকার থেকে বঞ্চিত এক নিম্নমানের জীবন। ভগৎ সিং এবং তার ২ বন্ধু সুখদেব ও রাজগুরু এবং ২১ জন কয়েদি তাদের অধিকার রক্ষার দাবিতে ১৯২৯ সালে লাহোর জেলে শুরু করেছিলেন আন্দোলন। ১১৬ দিন সেই অনশন আন্দোলন চলে। ওই বিপ্লবীদের উপর সেই সময় চলেছিল অকথ্য অত্যাচার। আন্দোলন ভাঙার জন্য তাদের জোর করে খাওয়ানোর চেষ্টাও করা হয়েছিল। ৬৩ দিন অনশনে থেকে মৃত্যুবরণ করেছিলেন যতীন্দ্রনাথ দাস। আলিপুর সেন্ট্রাল জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কয়েদিদের যে কাজ করতে হতো তারই উদাহরণ এই চরকার কাঠামো। আলিপুর সেন্ট্রাল জেল আজ ইতিহাসের একটা জীবন্ত নিদর্শন, যা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও সংগ্রামের সাক্ষী। এই জেল ঘুরে দেখা শুধুমাত্র ঐতিহাসিক দিক থেকেই নয়, বরং মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব একবার আলিপুর সেন্ট্রাল জেল ঘুরে দেখার জন্য। বিশেষ করে ছোটদের সঙ্গে নিয়ে আসুন, কারণ এই স্থান আমাদের জাতির বীর শহীদদের বলিদানের গল্প নিজের চোখে দেখার সুযোগ করে দেয়। এটি সবার মধ্যে দেশপ্রেম এবং মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করবে। এই জেলের প্রতিটা কোণ, প্রতিটি স্মৃতিচিহ্ন আজও সেই ত্যাগের কাহিনীকে বয়ে নিয়ে চলেছে। তাই বলবো, এই স্মৃতিসৌধকে চলো সবাই মিলে শ্রদ্ধা জানাই, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই স্মৃতিচিহ্নের সাথে অমূল্য ত্যাগের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিই।